যাকে তারা শিক্ষামন্ত্রী বসিয়েছেন মিলন ভাই, যে তিনি বললেন যে জঙ্গির বিষয়ে যেটা বলেছেন, আমাদের আপনারা মনে রাখবেন যে ভিকারুননিসার শিক্ষার্থীরা তারা একটা অসাধারণ স্লোগান বের করেছিল যে পা চাটলে সঙ্গী, না চাটলে জঙ্গি। এখনও কিন্তু একই প্রবণতা, আপনাদের সাথে থাকলে সব ঠিক আছে। আপনাদের কমিটিগুলোতে আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগ দিয়ে ভরিয়ে ফেলেছেন, কিন্তু অন্য সবাইকে আপনারা গুপ্ত বলছেন। মানে আপনাদের সাথে থাকলে মানে আপনাদের সাথে না থাকলে সবাই গুপ্ত হয়ে যাচ্ছে। এই ট্যাগিংয়ের রাজনীতিটা বিএনপি আবার ফিরিয়ে এনেছে, এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু আপনি মনে রাখবেন যে যেটা বেশি লেবু বেশি কচলালে ওইটাই শিক্ষার্থীরা বারবার বলে। বাংলাদেশে কি রাজাকার ছিল না বা নাই? আছে। কিন্তু শিক্ষার্থীরা যখন রাজাকার শব্দটাকে একটা প্রতিবাদের অংশ করেছে, এটা কেন করেছে? কারণ আপনি এটাকে অতিরিক্ত ব্যবহার করেছেন। এখনও আপনি গুপ্ত বেশি বেশি ব্যবহার করবেন, কয়েকদিন পরে দেবেন গুপ্ত লেখার টি শার্ট পরে শিক্ষার্থীরা ঘুরে বেড়াবে, তখন আপনি গুপ্ত হয়ে যাবে প্রকাশ্য। যেমন যাকে তারা শিক্ষামন্ত্রী বসিয়েছেন মিলন ভাই, খুবই সজ্জন মানুষ, ভালো মানুষ, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু একজন মানুষের জীবনের সবচেয়ে বড় যেটা অর্জন, এরপরে তাকে আর কোনো দায়িত্ব দেওয়া মানে উচিত না। উনার সবচেয়ে বড় অর্জন উনি করে ফেলেছেন 2006 সালে। নকলের বিরুদ্ধে ওনার যে সংগ্রাম, এটা জাতি সবসময় স্মরণ করেছে, ভবিষ্যতেও করবে। কিন্তু এই ধরনের মানুষ ওই বড় অর্জনের পরে যে ওই হ্যাংওভার থেকে বেরোতে পারবেন না। এই কারণে উনি 2006-এর পর থেকে বেরোতে পারছেন না। কিন্তু উনি ভেন্টিলেটর থেকে উকি দিচ্ছেন, জানালা থেকে উকি দিচ্ছেন, উনি বলছেন যে উনি নকল সামলাবেন। কিন্তু এখন তো নকল তো সমস্যাই না, এবং নকল আর হবে না। এই কথাটা আপনি যাদেরকে বলছেন, আপনি জানেন না যে তারা নকলকে ঘৃণা করে। এই প্রজন্ম নকলকে ঘৃণা করে, আপনি তাদেরকে বলছেন নকল আর হবে না। এবং এত মজা উনি পেয়েছেন, ওনাকে নিয়ে যে ট্রল করা হচ্ছে উনি এটাও বুঝতে পারছেন না। উনি পার্লামেন্টে ওইটা আবার রিপিট করেছেন। এ হলো মিলন ভাইয়ের অবস্থা। ফলে আমি বলবো যে এখনকার প্রজন্মের সাইকোলজি বোঝার মতো শিক্ষামন্ত্রী এই এন্টায়ার বিএনপির মধ্যে, এখন তো মানে বিএনপির অভাব নাই, এখন সবাই বিএনপি, ঘরে ঘরে বিএনপি, গলিতে গলিতে বিএনপি। কিন্তু এখনকার প্রজন্মকে বুঝতে পারবে এরকম একজন মানুষ যে তারা পেল না শিক্ষামন্ত্রী বানানোর জন্য, এটা খুবই দুঃখজনক। এবং দুঃখটা আরও বাড়লো যখন দেখলাম, যেটার কথা অলরেডি আমাদের শিক্ষার্থী তারা প্রতিবাদ করেছেন। আপনারা যাদেরকে অগ্নিকন্যা বলেন, এই জুলাইয়ের পরে নাম পেয়েছে, তাদের মধ্যে একজন নাফসিন, তিনি কিন্তু বলেছেন যে প্রয়োজনে আবারও রাস্তায় নামব। তো এই যে বাংলাদেশের জনগণের জন্য বারবার রাস্তায় নামে, এটা কিন্তু কোনো রাজনৈতিক দল নামে না। রাজনৈতিক দলগুলো রাস্তায় নামে তাদের নিজের এজেন্ডা নিয়ে নামে, কিন্তু বাংলাদেশের শিক্ষার্থী সমাজ, এটাই আমাদের ইতিহাস গত 70 বছরের, যে তারাই জনগণের যখন রাজনৈতিক সমস্যা হয় তখন তারাই রাস্তায় নামে। এটা আমি সেদিনও বললাম এখানে, যে ছাত্ররা হচ্ছে একটা সমাজের যারা অ্যাডাল্ট, তাদের মধ্যে সবচেয়ে ছোট। তো তাদের ঘাড়ে আমরা সমাজের সবচেয়ে যে বোঝা বা ঘানি সেটা দিয়ে দিয়েছি, যে তোমরা স্বৈরাচার হটাও, তোমরা রক্ত দাও। কি একটা অদ্ভুত বিষয়। এবং এখান থেকে আমি বাংলাদেশের শিক্ষার্থী সমাজকে বুঝতে চাই, আমি বাংলাদেশের শিক্ষার্থী সমাজকে আপহোল্ড করতে চাই। এটা প্রাইভেট বা পাবলিক এভাবে আমি আলাদা করি না কখনো। কারণ প্রাইভেটে কারা পড়ে? আমাদের পাবলিকের সন্তানেরাই পড়ে। এখানে যারা বসে আছেন, সাদিক কিংবা নাফসিন কিংবা অনন্যা, তারা তো আমাদের দেশের জনগণেরই সন্তান। আমরাও তো কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে যারা পড়েছি, এটা পাবলিক হোক আর প্রাইভেট হোক, সব তো বাংলাদেশের জনগণের সন্তানেরাই সেখানে যায়। আমাদের নিম্নবিত্ত পরিবারের সন্তানেরা যায়, মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা যায়। ফলে আমার জন্য প্রাইভেট আর পাবলিকটা আলাদা করাটা গুরুত্বপূর্ণ না। আমি দেখেছি এটা জুলাইয়ের পরে এটা প্রাইভেট বনাম পাবলিক, এরকম প্রাইভেটের স্টেক পাবলিকের স্টেক, এই ধরনের কথা এসছে। আমার এটাতে খুব বেশি আগ্রহ নাই। আমার আগ্রহ হচ্ছে আমি এই জেনারেশনকে ডিফেন্ড করতে চাই এবং এই জেনারেশনের সাথে থাকতে চাই। তারা যে বড় ঘটনা ঘটিয়েছে, এই বড় ঘটনার পরে বড়দের যেটা দায়িত্ব, বড়রা তো ঘটায় না এই ঘটনাটা ঘটিয়েছে ছোটরা। এখন বড়দের যেটা দায়িত্ব, যে ছোটরা রক্ত দেওয়ার পরে আপনারা মসনদে বসেছেন, এখন আপনাদেরকে ডেলিভার করতে হবে। এই ডেলিভার করার ক্ষেত্রে আমরা তাদের নানা ধরনের কুযুক্তি শুনে যাচ্ছি। সেখানে যে ফোরামে আমার কথা বলার সুযোগ হয়েছে এবং হচ্ছে বা সামনেও হবে, আমি সেখানে আমাদের সমাজে যারা মানে ম্যাচিউরদের মধ্যে যারা ছোট, আমি তাদের পক্ষে কথা বলি, এটাই আমার কাজ। ফলে আমি ওইখান থেকে দেখি এটা একটা জেনারেশনের ব্যাপার। 71-এর পরে, 80-র দশকের পরে এখানকার তরুণ প্রজন্ম যারা মুক্তিযুদ্ধ করেছে, যারা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে, তারা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে এটা আমরা জানি। সবগুলো গল্প প্রীতিকর না। কিন্তু আজকে আমরা এই জুলাইয়ের পরের প্রজন্মকে বিতর্কিত করার জন্য অনেক ধরনের প্রচেষ্টা গত 1.5 বছর চলেছে। এবং তারা কেন, তাদের দোষটা কি? তাদের দোষ হচ্ছে তারা রিফর্ম চেয়েছে। তারা দেয়ালের মধ্যে লিখেছে যে স্বাধীনতা এনেছি, এখন সংস্কারও আনবো। তো এই সংস্কার আনার যাত্রা কিন্তু আমাদের শেষ হয় নাই। এবং যারা এই মুহূর্তে সরকারে আছেন, তাদের আমার কাছে মনে হয়েছে সবসময় তারা একটু অফ টিউন।
অফ টিউন মানে হচ্ছে তারা এই প্রজন্মকে বুঝতে পারছেন না। যেমন 16 জুলাইয়ের পরে যখন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে যখন ফাঁকা করে দিল, তখন আসলে কিন্তু আন্দোলন নিভে গেছে। এটা মোটামুটি আপনারা সবাই জানেন, বাংলাদেশের জনগণ জানে, সবাই জানে যে আন্দোলন ওইখানেই শেষ। কিন্তু পরবর্তীতে ঢাল হয়ে দাঁড়ায় 18 জুলাই থেকে। আমার যতটুকু মনে পড়ে 17 জুলাই ছিল বন্ধ। ওই দিন আমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা ছিলাম, এই যে এখানে সাদিক ভাই আছে, মুনিম ভাই আছে, আমরা ওই সময় সবাই মানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে এক হই এবং আমরা ডিসকাশন করি কীভাবে এই জিনিসটাকে সামনে নিয়ে যাওয়া যায়, কিভাবে এই আন্দোলনটাকে সামনে এগিয়ে নেওয়া যাওয়া যায়। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো ততদিনে মার খেয়ে পড়ে গিয়েছিলেন। আমাদের কেন ওরা মার খেলো এবং কিসের জন্য ওনাদেরকে বের করে দেওয়া হলো, এইগুলোর জন্য আমাদের মধ্যে একটা মানে রক্ত আমাদের টকবক করতেছিল এবং আমরা সবাই নেমে গেছি। আমরা অনেক মায়ের খেয়েছি, আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা অনেক মায়ের খেয়েছি আমরা। এবং আপনি খেয়াল করবেন, শেখ হাসিনা সরকার সবসময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ভয় পেত। সেটার অন্যতম হচ্ছে 2018 সালের আপনারা কোটা আন্দোলনের সময়ও, ওই সময়ও দেখবেন, তারপর নিরাপদ সড়ক আন্দোলনের সময়ও দেখবেন, ঢাকা শহরে যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্টেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিল প্রত্যেকটা আন্দোলনের সময়। শেখ হাসিনা সরকার কখনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নেগোশিয়েট করতে পারেনি, কারণ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কখনো কোটা বা এই ধরনের যে রাষ্ট্রীয় চিন্তাভাবনা তাদের মধ্যে থাকে না, বা আমার মধ্যেও কখনো ছিল না। আমার অলওয়েজ মাথার মধ্যে টেন্ডেন্সি ছিল হয়তো বা আমি এখান থেকে একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করার পর তারপর আমরা চলে যাব, তারপর হয়তো বা হচ্ছে আমরা দেশের বাইরে যাব গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাড কমপ্লিট করতে, অথবা আমরা হচ্ছে দেশে বিভিন্ন চাকরির জন্য চলে যাই। কারণ আমাদের কোটা তেমন একটা কনসার্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কখনোই ছিল না। এটা আমি নিজে কখনো কোটার জন্য নামি নেই 16 জুলাইয়ের পর। আমি শুধুমাত্র নামছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইদের উপরে, আমাদের শিক্ষার্থী ভাইদের উপরে হাত দিয়েছিল দেখে আমি নামছি, এবং আমি চেষ্টা করেছিলাম যতটুকুভাবে যেভাবে বা দরকার আন্দোলনটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং এখানে শুধুমাত্র আমার মতো এরকম হাজার হাজার শিক্ষার্থী ছিল যাদের কোনো মানে চাওয়া পাওয়া ছিল না, তাদের কোনো পলিটিক্যাল এজেন্ডা নাই। আমি নিজে কোনো রাজনীতির সাথে যুক্ত না, আমারও কোনো রাজনৈতিক এজেন্ডা ছিল না। আমার শুধুমাত্র এজেন্ডা ছিল একটাই, যে কিভাবে কেন আমাদের দেশের মানুষের উপর অত্যাচার হবে এবং আমাদের যে একটা বাক স্বাধীনতা, যে আমি এখন কথা বলতে পারতেছি খুলে, এবং গত 1-1.5 বছর ধরে আমরা যে কথা বলতে পারতেছি, এই বাক স্বাধীনতার জন্যই হচ্ছে আমরা ওই সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমেছিলাম। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আমি লাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা সবাই ঢাকা ভার্সিটিকে ক্রেডিট দিই, আমরা কেউ প্রাইভেট ইউনিভার্সিটিকে ক্রেডিট দিই। আসলে ক্রেডিট দেই না, মানে আমরা মনে মনে তাদেরকে ভালোবাসি, বাট কখনো পলিসি মেকিংয়ে কিন্তু আপনারা 24-এর অন্তর্বর্তীকালীন সরকারও দেখেন নাই যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা কেউ ছিল, বা এখনও হয়তো বা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে ওইভাবে পলিসি মেকিংয়ে দেখবেন না। এবং এটা আসলে কি আমাদেরকে অবহেলা করা হয়, এবং আমাদের আসলে এটা দেখার বিষয় না। কারণ আমাদের দরকার হচ্ছে আমরা পড়াশোনা করব, আমরা একটা সার্টিফিকেট নিব, আমরা এরপর সার্টিফিকেট নিয়ে আমরা হয়তো বা জব করবো বা দেশের বাইরে চলে যাব। এটাই বেসরকারি বিশ্ববিদ্যালয়দের শিক্ষার্থীদের মাথায় অলওয়েজ থাকে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে আমি আরেকটা গোষ্ঠীকে আমি সবসময় ক্রেডিট দিতে চাই, সেটা হচ্ছে যারা রাস্তার মধ্যে যেসব মানুষটা ছিল, যারা রাস্তায় শুয়ে থাকে, যারা রাস্তার মধ্যে, আমি কাউকে ছোটো বড়ো করতেছি না, টোকায় যারা, এবং যারা হচ্ছে আপনার মানে একেবারে রাস্তা থেকে উঠে আসা মানুষ, তারাই কিন্তু আন্দোলনটাকে সামনে নিয়ে গিয়েছিল। প্রথমে 16 জুলাইতে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা, তারপর আমরা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা, এরপর মাদ্রাসার আলেমরা, তারপরে হচ্ছে আপনার রাস্তায় যারা ছিল জনগণ, এরপরে বাবা মা সবাই, পরিবার থেকে শুরু করে একটা ম্যাসিভ একটা আন্দোলনের দিকে তারপরে এই জিনিসটা রূপ নেয়। তবে এখন একটা শান্তির জায়গা হচ্ছে একটা গণতান্ত্রিক সরকার আছে, একটা মানুষের আমাদের ভোটের ম্যান্ডেট একটা সরকার তৈরি হয়েছে, এবং আমি নিজেও ভোট দিয়েছি এবং মানুষ ভোট দিতে পেরেছে অনেক দিন পরে। খারাপ লাগার জায়গা হচ্ছে গত রিসেন্টলি আমাদের যে শিক্ষামন্ত্রী আছেন, উনার একটা বক্তব্য আসলে বিষয়টা খুবই খারাপ লেগে উঠেছে। উনি বিষয়টা কীভাবে বলেছে কি যে হলি আর্টিজানের ইনসিডেন্টের মতো যেন আর কোনো ইনসিডেন্ট না হয়, এবং এই জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জঙ্গির কারখানা করে তুলে যেতে যেন না করা হয়। মানে আমাদেরকে জঙ্গির কারখানা বলা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে, ইনডাইরেক্টলি অথবা ডাইরেক্টলি। ঠিক ওই দিনই আবার মাহদি আমিন ভাই বক্তব্য দিয়েছেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর কোনো ধরনের ভ্যাট আরোপ হবে না। তো আমার প্রশ্ন হচ্ছে, বিএনপির এই যে হাইকমান্ড এবং বিএনপিতে মধ্যে যে এরকম এক একজনের এক এক ধরনের বক্তব্য, কোনো ধরনের নিজেদের মধ্যে কোনো মানে আন্ডারস্ট্যান্ডিং আমার কাছে মনে হচ্ছে তাদের মধ্যে নাই। আপনি যে মিলন সাহেবকে বলতে চাই, আপনি যে আমাদেরকে জঙ্গির কারখানা বললেন,
আজকে এই জঙ্গিদের কারণেই কিন্তু হচ্ছে আপনারা ক্ষমতায় বসতে পারছেন। এইসব জঙ্গিরা রাস্তাতে নামছে দেখেই কিন্তু আপনারা পারছেন হচ্ছে কি যে জুলাইটা হয়েছে, এবং জুলাই হওয়ার পর আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে সরকারে বসছেন। আপনি জঙ্গির কারখানা কাদেরকে বললেন? আমাদের একটা সমস্যা হয়েছে কি জানেন, হলি আর্টিজানের ইনসিডেন্টের পরে মানে কোনো ধরনের জঙ্গি কিছু হইলেই প্রাইভেট ইউনিভার্সিটি, মানে কোনো ধরনের টেরোরিজম কিছু হইলেই প্রাইভেট ইউনিভার্সিটি। কেন? মানে এই কোশ্চেনটা আমার সবার প্রতি, কেন? মানে আপনার টেরোরিজম হইলে সেটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কেন হইতে হবে? একটা দুটো ইনসিডেন্ট বিচ্ছিন্ন ঘটনা থাকতেই পারে। এই যে তার উপর দিয়ে শিক্ষামন্ত্রী তিনি এমন একটা মানে এত সুন্দর একটা জায়গায় বসে বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ না করা ছাড়া উনি উল্টা আমাদেরকে জঙ্গি ট্যাগ যে দিল, এর তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আমি আসলে মানে চাচ্ছি যে উনি এই বক্তব্যটা প্রত্যাহার করে যেন ক্ষমা সুলভ একটা আচরণ করেন। কারণ দেখেন, আপনি প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের অবদান কখনই ভুলতে পারবেন না। এরা যদি জঙ্গি হইতো তাহলে হচ্ছে আপনার হচ্ছে মানে আমরা জঙ্গি হয়ে আমরা রাস্তায় নামছি, রাস্তায় নেমে আমরা আপনাদেরকে কি আন্দোলনে করে আপনাদেরকে আমরা সরকারে বসাইছি। তাহলে এই জঙ্গিদের কারণে আপনারা সরকারে বসে আছেন, যদি আপনার কথাই আমার ধরতে হয়। সো আমি বিনীত অনুরোধ করব শিক্ষামন্ত্রীকে যে আপনি আপনার বক্তব্য পরিহার করবেন। এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে আমি দুটো কথা বলতে চাই। সেটা হচ্ছে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের প্রচুর গ্র্যাজুয়েট তৈরি হয়, কিন্তু কোনো স্কিল্ড গ্র্যাজুয়েট তৈরি হয় না। আমাদের কোনো হচ্ছে তেমন রিসার্চ ফ্যাসিলিটি প্রাইভেট ইউনিভার্সিটি মানে ইউনিভার্সিটিগুলোর মধ্যে নাই। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মানে যে মালিকানাগুলো আপনি একটু খেয়াল করবেন, তারা এটাকে একটা ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে সামনে নেয়। আমরা শুধুমাত্র কয়েকটা ভার্সিটির নামই শুনি, ব্র্যাক, নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট। বাকি ইউনিভার্সিটিগুলোর নাম আমরা কেন শুনতে পাই না? কারণ তাদেরকে ওরকম রিসার্চ ফ্যাসিলিটি দেওয়া হয় না। হয়তোবা আমার ব্র্যাক ইউনিভার্সিটিতে রিসার্চ ফ্যাসিলিটি আছে, কিন্তু আপনি অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে দেখেন ওদের পার্মানেন্ট ক্যাম্পাসটা পর্যন্ত এখনও হচ্ছে না। তো এই ধরনের যে মানে দেখেও না দেখার ভান করা এবং এইসব নিয়ে কাজ না করে উল্টা জঙ্গির কারখানা বলে, এগুলো আসলে খুবই মানে বিরক্তিকর। এবং এগুলো আসলে শিক্ষার্থীরা কিন্তু ফুঁসে উঠবে আস্তে আস্তে। সো লাস্টলি আমি এটাই বলবো যে ইয়র ডেভেলপমেন্ট নিয়েও আপনারা কথা বলেন, সব কিছু নিয়ে কথা বলেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে যেন স্কিল্ড গ্র্যাজুয়েট তৈরি করা হয় সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যেন রিসার্চ ফ্যাসিলিটি যেন ক্রিয়েট করা হয় সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। এবং কীভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মান উন্নয়ন করা যায় এবং তাদেরকে পলিসি মেকিংয়ে আপনারা জায়গা দিয়ে দেখেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় কখনো টাকার পিছনে ঘুরেন না শিক্ষার্থীরা, তারা শুধুমাত্র চায় দেশ এবং জনগণের জন্য কোনো কিছু একটা কাজ করতে। এখানেই আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।